নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। সেদিন রাতের ঘটনা অগস্ত্যর দপ্তরে। কফি কাপে লম্বা চুমুক দিয়ে বিকাশ বলল, অগস্ত্য, সবই তো হলো, কিন্তু হেয়ালির সমাধান যে এখনো হলো না। চেয়ারে হেলান দিয়ে মুচকি হেসে অগস্ত্য বিকাশকে জিজ্ঞাসা করল, কোন হেয়ালির কথা বলছো বিকাশ? বিকাশ ঘটনাগুলো মনে মনে সাজিয়ে নিল, তারপর বলল, এতক্ষণ পর্যন্ত যা হলো সেই হিসেব বেশ মিলে যাচ্ছে। গোলমালটা শুরু হচ্ছে পর থেকে 0.32 কোল্ড পিস্তলটা সায়ন্তন বাবুর ব্যাগে পৌঁছলো কিভাবে, আর চন্দ্রলেখা দেবীর মৃত্যু একটা 9mm পিস্তলের গুলিতে হলো কি করে, আর 9mm পিস্তলটাই বা এলো কোথা থেকে। ফ্রাইড রাইসের অবশিষ্ট অংশ মুখে চালান করে অগস্ত্য টেবিলের উপরে ঝুঁকে বসল। চশমার আড়ালে তার চোখ দুটো চকচক করছে, ঠোঁটের কোনায় মৃদু হাসি। বিকাশ এই হাসির মানে জানে, হেয়ালিটা অগস্ত্য সমাধান করে ফেলেছে। সামনে রাখা গ্লাসটা নিঃশেষিত করে অগস্ত্য নিজের মাথায় একটা টোকা মেরে বলল, এটার ব্যবহার করলেই বাকি ঘটনাগুলো সহজেই বুঝে ফেলা যায় বন্ধু। বলছি শোনো, দেখো তো হেয়ালির সমাধান হয় কিনা। নাটকের শেষ দৃশ্যে সায়ন্তন বাবু এসে দাঁড়ালেন চন্দ্রলেখা দেবীর থেকে 2-3 হাত দূরত্বে, হাত সামনে প্রসারিত, আর হাতে 0.32 কোল্ড পিস্তল, যেটাকে তিনি মনে করলেন নাটকের প্রপসের বন্দুক। উনি ট্রিগারে চাপ দিলেন, নেপথ্যে জোরে বেজে উঠল গুলি চলার শব্দ। অনভ্যস্ত হাতে ছোড়া পিস্তলের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে লাগলো চন্দ্রলেখা দেবীর পেছনের কাঠের আলমারিতে। আলমারির পাল্লায় একটা ফুটো করে সেই বুলেট গিয়ে পড়লো আলমারির ভেতরের একটা তাকে। এই বুলেটটা আমি খুঁজে পাই ঘটনাস্থলে। এই অবধি বলে অগস্ত্য থামল। বিকাশ তার দিকে চেয়ে আছে মন্ত্রমুগ্ধের মতো। অগস্ত্য আবার তার কথা শুরু করল। আমরা জানি যে বুলেটে চন্দ্রলেখা দেবীর মৃত্যু হয়েছে সেটা ছোঁড়া হয়েছিল আরো দূর থেকে, সমতলের সঙ্গে প্রায় 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা 9mm পিস্তল থেকে। এর কি অর্থ? বিকাশ সোজা হয়ে বসল। এর অর্থ এই যে চন্দ্রলেখা দেবীকে গুলি করেছিল অন্য কেউ। অগস্ত্য বলল, ঠিক তাই, এমন কেউ যার অস্তিত্বের কথা জানে না মধুজা দেবী বা অর্পিতা দেবী, জানতো না আদিত্য। তাই আমার যুক্তি এবং নানা দিক দিয়ে উঠে আসা অকাট্য প্রমাণের সামনে দাঁড়িয়ে তারা সহজেই অকপটে নিজেদের অপরাধ স্বীকার করেছে। কিন্তু কে আততায়ী অগস্ত্য? তার মোটিভই বা কি? একটা হাত তুলে বিকাশকে থামিয়ে দিয়ে অগস্ত্য বলল, ধীরে বৎস, ধীরে। আগে সেদিন সন্ধ্যের ঘটনা প্রবাহ শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আততায়ী ছিল উইংসে, সায়ন্তনবাবু পেছন দিকে। পিস্তলটা লুকিয়ে ধরা ছিল কোমরের কাছাকাছি। পিস্তলের নল একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাক করা, চন্দ্রলেখা দেবীর মাথার দিকে। তার হাত নিঃসন্দেহে পাকা, তার নিশানা অব্যর্থ। বুলেট চন্দ্রলেখা দেবীর দু চোখের মাঝখানে গিয়ে লাগলো। উনি স্টেজের উপরে লুটিয়ে পড়লেন। জ্ঞান হারিয়ে পড়ে গেলেন সায়ন্তন বাবু। চন্দ্রলেখা দেবীর দিকে ছুটে গেলেন উপস্থিত কলাকুশলীরা, অন্যান্য অভিনেতারা। দলে দলে ছুটে আসছে দর্শকেরা। ভেবে দেখো সেই সময় আততায়ী স্বাভাবিকভাবে কি করবে। সে কিন্তু জানে না যে সায়ন্তন বাবুর হাতের পিস্তলটা আসল 0.32 কোল্ড। সে মনে করছে ওটা প্রপসের পিস্তল। নিজের উপরে যাতে সন্দেহ এসে না পড়ে তাই সে চাইবে সায়ন্তন বাবুর হাতের পিস্তল সরিয়ে ওনার হাতে ওই 9mm পিস্তলটা গুঁজে দিতে, যাতে মনে হয় কোনো কারণে চন্দ্রলেখা দেবীকে সায়ন্তন বাবুই হত্যা করেছে। তাই ক্ষণিকের মধ্যে সবাই যখন প্রধানত চন্দ্রলেখা দেবীকে ঘিরে ব্যস্ত, আততায়ী মূর্ছিত সায়ন্তন বাবুর কাছে ছুটে গিয়ে বন্দুক অদল বদল করে ফেলল। নিমেষের মধ্যে ঘটনাস্থল লোকে লোকারণ্য। আমরা তখনও অবস্থা নিয়ন্ত্রণে আনতে পারিনি। আততায়ী সেই সুযোগে গ্রিন রুমে ছুটে গিয়ে 0.32 কোল্ড পিস্তলটা, যেটাকে সে প্রপসের পিস্তল মনে করেছে, ঢুকিয়ে দিল সায়ন্তন বাবুর ব্যাগে, যাতে তদন্তকারীদের মনে হয় সায়ন্তন বাবুই পিস্তল অদল বদল করেছিলেন চন্দ্রলেখা দেবীকে হত্যা করার অভিপ্রায়ে। এবার তাহলে বুঝলে কেন 0.32 কোল্ড পিস্তলে প্রধান 3টে আঙুলের ছাপ পাওয়া গেছে? সায়ন্তন বাবু, রাজুদার আর জনৈক তৃতীয় ব্যক্তির। এই তৃতীয় ব্যক্তি আততায়ী, আর 9mm বন্দুকে আঙুলের ছাপ প্রধানত দুটো,
সায়ন্তন বাবুর আর আততায়ীর। বিকাশ বাগরুদ্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল, তারপর দাঁড়িয়ে উঠে অগস্ত দুহাত জড়িয়ে এসে বলল, ধন্য ধন্য তুমি অগস্ত, তোমার বুদ্ধির তারিফ না করে পারছে না। আততায়ী কে এবার তাহলে সেটাও বলে দাও, আজ রাতের মধ্যে বাকি কাজটুকু শেষ করে ফেলি। অগস্ত লাজুক হেসে চশমার কাঁচ মুছতে মুছতে বলল, মগজাস্ত্রের সঠিক ব্যবহার করলে ব্যাপারটা তুমিও বুঝতে পারতে বিকাশ। কি বললে? আততায়ী কে? আমি নিশ্চিত আততায়ী ওই দলেরই কেউ, এমন কেউ যার ওই সময়ে সায়ন্তন বাবুর পেছনে উইংসে অপেক্ষা করাটা সবার চোখে স্বাভাবিক মনে হয়েছে। বিকাশ ছুটে গেল কেস ফাইলে সেদিন রাতে উপস্থিত নাটকের অভিনেতা আর কলাকুশলীদের বয়ানের উপরে আরো একবার চোখ বোলাতে। অগস্ত পায়চারি করতে লাগলো ঘরের এই মাথা থেকে ও মাথা। নিজের মনেই সে বিড়বিড় করতে লাগলো, সায়ন্তন বাবুর পেছনের উইংসে সে অপেক্ষা করছে, কারোর মনে কোনো সন্দেহ যাচ্ছে না। তার হাতে পিস্তল, কিন্তু তা নিশ্চয়ই সবার চোখের আড়ালে। কিভাবে 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 কিভাবে? হঠাৎ কি মনে হতে অগস্ত দাঁড়িয়ে পড়ল। তারপরে হঠাৎ সে চিৎকার করে বলে উঠল, কেয়ারটেকার কেয়ারটেকার বিকাশ কেয়ারটেকার। বিকাশ ছুটে এলো। কি বললে? কি বললে অগস্ত? কেয়ারটেকার বিকাশ কেয়ারটেকার। নাটকের শেষ দৃশ্যে নায়কের চালানো গুলির শব্দে ছুটে আসার কথা নায়িকার বাড়ির বৃদ্ধ কেয়ারটেকারের। সেদিন চন্দ্রলেখা দেবী গুলিবিদ্ধ হওয়ার পরে বাস্তবিক স্টেজে ছুটে এসেছিলেন। কেয়ারটেকারের ভূমিকায় অভিনয় করেছিলেন যে বৃদ্ধ অভিনেতা, আমার বেশ মনে আছে ওনার গায়ে ছিল একটা পুরু শাল। ওই শালের আড়ালে 9mm পিস্তলটা লুকিয়ে উনি অপেক্ষা করছিলেন উইংসে সায়ন্তন বাবুর পেছনে। উপস্থিত সকলেই জানে যে নেপথ্যে গুলি চলার আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি প্রবেশ করবেন স্টেজে। তাই উইংসে সায়ন্তন বাবুর পেছনে তার উপস্থিতিতে কারোর মনে কোনো সন্দেহের উদ্রেক হয়নি। তার পিস্তলের নলটা তাক করা ছিল চন্দ্রলেখা দেবীর দিকে। নেপথ্যে বাজনা পড়ার সঙ্গে সঙ্গে উনি ফায়ার করেন। তারপরে সায়ন্তন বাবু জ্ঞান হারালে উনি সবার আগে সায়ন্তন বাবুর কাছে ছুটে যান। আর সবাই যখন ব্যস্ত চন্দ্রলেখা দেবীকে নিয়ে, ওই শালের আড়ালেই খুব সহজে উনি পিস্তলের অদল বদলটা করে ফেলেন। তারপরে ভিড়ের সুযোগ উঠিয়ে উনি ছুটে যান গ্রিন রুমে। 0.32টা চালান করে দেন সায়ন্তন বাবুর ব্যাগে। এখন প্রশ্ন হলো, কে এই অভিনেতা? অগস্ত তার ফোনে একটি নম্বর ডায়াল করলো, বীরেন চ্যাটার্জির। রাত তখন প্রায় 10টা। হ্যালো বীরেন বাবু, এসিপি অগস্ত পুরকায়স্থ বলছি। মাফ করবেন এত রাতে আপনাকে ফোন করতে বাধ্য হচ্ছি, কিন্তু বিষয়টা খুব জরুরি। বলুন। বীরেন বাবুকে কিছুটা বিরক্ত শোনালো। বীরেন বাবু, সেদিন কলা মন্দিরে আপনাদের নাটকে কেয়ারটেকারের ভূমিকায় কে অভিনয় করেছিলেন? প্রশ্নের আকস্মিকতায় বীরেন বাবু কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন। তারপরে বললেন, উনি তো আমাদের প্রতাপ বাবু। ছোটখাটো রোলে অভিনয় করেন, আমাদের দলে টুকটাক ফাই ফরমাসও কাটেন, রাজুদার সঙ্গে মাঝে মধ্যেই কাজ করেন। আচ্ছা, উনি দিশারিতে কতদিন কাজ করছেন? বীরেন বাবু একটু ভেবে জবাব দিলেন, তা প্রায় বছর 5 হবে। কি ব্যাপার বলুন তো, হঠাৎ প্রতাপ বাবুর খোঁজ করছেন কেন? ওনার বিষয়ে আপনি আর কি জানেন বীরেন বাবু? উনি বৃদ্ধ মানুষ, অভাবে সংসার, তার উপরে বেশ কিছুদিন যাবৎ স্ত্রী গুরুতর অসুস্থ। ওর স্ত্রী এক সময় দিশারিতে অভিনয় করতেন, সেই সূত্রে প্রতাপবাবুর সঙ্গে আমার আলাপ। আমি মাঝে মধ্যে প্রতাপবাবুকে কাজ দিই, এতে ওনারও কিছু উপরি রোজগার হয়। তাহলে সারাদিন কোনো একটা ফ্যাক্টরিতে সিকিউরিটি গার্ডের কাজ করে, স্ত্রীর চিকিৎসার খরচ সামলে কটা টাকাই বা বাঁচে বলুন। কিন্তু কি ব্যাপার বলুন তো, হঠাৎ প্রতাপবাবুর খোঁজ করছেন? অগস্ত উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওনার ঠিকানা আছে আপনার কাছে? আছে, একটু ধরুন, আমি ডায়েরিটা আনছি। সেদিন রাতের ঘটনা তিলজলা বস্তি এলাকায়। তিলজলার এই ঘিঞ্জি বস্তি এলাকায় যারা বসবাস করে, তাদের সঙ্গে একটু দূরে একের পর এক গজিয়ে ওঠা আকাশছোঁয়া ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের বিলাসবহুল জীবনযাত্রার একটা ফারাক চোখে পড়ার মতো।
এই মানুষগুলো মূলত কাজ করে আশেপাশে চামড়া কারখানাগুলো। এদের মধ্যে অনেকেই আবার বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে উঠে আসা উদ্বাস্তু। এই অঞ্চলে একটা এক কামরার বাড়িতে ভাড়া থাকেন প্রতাপ রায়। একটা সরু গলির ভেতর দিয়ে অগস্ত এগিয়ে চলল, সঙ্গে বিকাশ। দুজনের হাতেই টর্চ। ঘন কুয়াশার আড়ালে দুধারে জরাজীর্ণ বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে জায়গায় জায়গায় অন্ধকার যেন জমাট বেঁধে থমকে দাঁড়িয়ে পড়েছে। কোনো কোনো বাড়ি থেকে ভেসে আসছে ক্ষুধার্ত শিশুর কান্না, থেকে থেকে ডেকে উঠছে কুকুরের দল। নম্বর মিলিয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো অগস্ত আর বিকাশ। ঘরে তখনও আলো জ্বলছে। দরজার কড়া নাড়ল অগস্ত। দরজার পাশের জানলায় ছেঁড়া পর্দা একপাশে সরিয়ে উঁকি মারল একটি অল্প বয়সী মেয়ে। পরক্ষণে সে পর্দা ফেলে দিয়ে মুখ সরিয়ে নিল। এত রাতে দরজায় তুই আগন্তুক? সে নিশ্চয়ই খবর দিতে ছুটল বয়োজ্যেষ্ঠ কাউকে। ঘরের ভেতর তার গলা শোনা গেল। একটু পরে ঘরের ভেতর থেকে চটির আওয়াজ শোনা গেল। আওয়াজটা আসছে দরজার দিকে। দরজা খুলে দাঁড়ালেন এক বয়স্ক ভদ্রলোক। শুষ্ক শীর্ণ চেহারা, মাথায় টাক, চোখ দুটো কোটরাগত, পরনে একটা ফুলাতা জামা আর লুঙ্গি। অগস্ত প্রশ্ন করল, আপনি প্রতাপ রায়? আগে আমি প্রতাপ রায়, বলুন কি দরকার? আমরা কলকাতা পুলিশ থেকে আসছি, ভেতরে আসতে পারি? প্রতাপবাবুর চোখ কিছুটা বিস্ফারিত হলো, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে তিনি দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। বিড়বিড় করে বললেন, এত রাতে কি কি ব্যাপার স্যার? অগস্ত উত্তর দিল না। তার দৃষ্টি ঘরের চারপাশে। বদ্ধ ঘরের ভেতরে ভ্যাপসা গন্ধ। একটা টিউবলাইটের দুর্বল আলোয় ঘরের এক কোনায় একটা প্লাস্টিকের টেবিলে বই রেখে সামনের প্লাস্টিকের চেয়ারে বসে পড়ছে মেয়েটি। একটু আগে যাকে দেখা গিয়েছিল জানলায়। ঘরে একটি খাট, তাতে মশারি টাঙানো। ভেতরে ময়লা লেপের তলায় শুয়ে আছে কেউ। বাইরে থেকে মুখ দেখা যাচ্ছে না। মাটিতে বিছানা পাতা রয়েছে, একটা তেল চিটচিটে বালিশ, একটা কাঁথা। সেখানেই সম্ভবত শুয়েছিলেন প্রতাপবাবু। ঘরের ভেতরে টাঙানো দড়ি থেকে একটা শাল নামিয়ে গায়ে জড়িয়ে খাটের দিকে ইশারা করে উনি অগস্ত্যকে বললেন, আমার স্ত্রী অসুস্থ, একটু আস্তে কথা বললে। আমার স্ত্রী অসুস্থ, একটু আস্তে কথা বললে ভালো হয়। মেয়েটারও পরীক্ষা। এই শীতে রাত জেগে পড়ছে বেচারি। আমাদেরই ইটে মাত্রই ঘর। সামনের দেওয়ালে একটা ছবি, ট্রফি হাতে এক ভদ্রমহিলা। মুখটা ঘরের কোনায় জবুতবু হয়ে বসে থাকা মেয়েটির সঙ্গে মেলে। অগস্ত্যকে সেই দিকে তাকিয়ে থাকতে দেখে প্রতাপবাবু বললেন, আমার স্ত্রী অনুভা এক সময় অভিনয় করত। মেয়েটা মায়ের মুখটা পেয়েছে, আর ওই আমাদের ছেলে। অগস্ত্য মুচকি হেসে প্রতাপবাবুর আঙুল অনুসরণ করে ঘাড় ঘোরাতেই তার চোখ গিয়ে পড়ল ঘরের বাঁ দিকের দেওয়ালে। দেওয়ালের এক কোনায় এক যুবকের ছবি, গলায় শুকিয়ে যাওয়া একটা মালা, সামনে মুখে যাওয়া একটা ধূপকাঠি। যুবককে চিনতে অসুবিধে হলো না অগস্ত্য। সমীর রায়, সুপারস্টার মধুজা বোসের প্রাক্তন প্রেমিক। চন্দ্রলেখা মুখার্জি যাকে হত্যা করে 5 বছর আগে। প্রতাপবাবু বলে চলেছেন, আমিও পুলিশেই ছিলাম স্যার, কনস্টেবলের কাজ করতাম। রিটায়ার করার পরে এই ছেলের হাত ধরেই বর্তমান ছেড়ে কলকাতায় আসা, আর সেই আমাদের রেখা ফেলে চলে গেল স্যার। অনুভার শোকটা সহ্য করতে পারিনি স্যার, সেরিব্রাল স্ট্রোক হলো, সেই থেকেই প্যারালিসিস। অগস্ত্য কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেও নিয়তির নিষ্ঠুর পরিহাসের শিকার তার সামনে দাঁড়ানো মানুষটার দিকে। তারপর নিচু গলায় সে বলল, প্রতাপবাবু, আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। প্রতাপবাবু কোনো কথা বললেন না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অগস্ত্য দেখল ওনার হাত কাঁপছে। শক্ত করে হাত দুটো মুঠো করলেন তিনি। যখন মাথা তুললেন তখন তার চোখ লাল, ঠোঁট দুটো সাদা। মেয়ের দিকে তাকিয়ে তিনি কাঁপা গলায় বললেন, দরজাটা দিয়ে দে মা, আমার ফিরতে দেরি হবে। আর মাকে দেখিস।
পরদিন ভোরবেলার ঘটনা। অগস্ত দপ্তর। চায়ের কাপে চুমুক দিয়ে সামনে বসা প্রতাপ রায়ের দিকে তাকালো অগস্ত। পুলিশ কনস্টেবলের চাকরি থেকে অবসর নেওয়ার পরে আপনি সপরিবারে চলে আসেন কলকাতায় সমীর বাবুর কাছে। সমীর বাবুর তখন বেশ নামডাক। চন্দ্রলেখা দেবীর সঙ্গে কাজ করছেন বেশ কিছু ছবিতে। ওনাদের সম্পর্কের কথা আপনার কানে গিয়ে থাকবে। আপনি হয়তো তাকে গুজব ভেবে উড়িয়ে দিয়েছেন কি, তাই তো? মেয়ে নামি কলেজে ভর্তি হলো, স্ত্রীর অভিনয়ের শখ, কলকাতায় এসে বিভিন্ন নাটকের গ্রুপে অভিনয় করছেন, দিশারির হয়েও কাজ করছেন। সেই সূত্রে আপনার আলাপ হলো বীরেন বাবুর সঙ্গে। এর মধ্যেই শুটিং সেরে দিল্লি থেকে ফেরার পথে সমীর বাবুর মৃত্যু হলো। আর সকলের মতো আপনারাও সমীর বাবুর মৃত্যুকে নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিলেন। কিন্তু সমীর বাবুর মৃত্যুর পরে আপনাদের সুখের সংসারে নেমে এলো দুর্ভাগ্যের করাল ছায়া। অনুবাদেবী পুত্র শোক সহ্য করতে পারলেন না, সেরিব্রাল স্ট্রোক, তা থেকে প্যারালিসিসের শিকার হলেন তিনি। স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন অনেক অনেক টাকার। নামি কলেজে মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারবেন না বলে তাকে সেখান থেকে ছাড়িয়ে আনলেন। উঠে এলেন তিলজলার এই এক কামরার বাড়িতে। রোজগার বলতে কিছুই নেই। আপনি কাজ নিলেন কারখানায় সিকিউরিটি গার্ডের, কিন্তু তাতে কতই বা আয়। এর মধ্যে দেখা হলো বীরেন বাবুর সঙ্গে। উনি আপনাকে সাহায্য করতে রাজি হলেন। নাটকের ছোটখাটো ভূমিকায় অভিনয়, নাটকের দলে পারফরম্যান্স কাটা, প্রপসের জোগাড়ে রাজু তাকে সাহায্য করা ইত্যাদি। সমীর বাবুর মৃত্যুকে বিধির বিধান বলে মেনে নিয়ে আপনি কোনো মতে দিন কাটাচ্ছিলেন। কিছুদিন আগে আপনি হঠাৎই জানতে পারলেন ঠিক কিভাবে সমীর বাবুর মৃত্যু হয়। আমার ধারণা, কলা মন্দিরে স্টেজ রিহার্সালের সময় ওখানে উপস্থিত ছিলেন নাট্যকার অর্পিতা দেবী, রাজুদা এবং সম্ভবত আদিত্য। আপনি সেদিন কিছু শুনেছিলেন। ব্যাপারটা জানা মাত্র আপনার মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। আপনি স্থির করলেন চন্দ্রলেখা দেবীকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। কি কিছু ভুল বলছি? প্রতাপবাবু মুখ তুলে তাকালেন অগস্ত্যর দিকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে বললেন, কলা মন্দিরে স্টেজ রিহার্সালের দিন একটা জরুরি দরকারে আমি রাজুদাকে খুঁজছিলাম। শুনলাম উনি গ্রিন রুমে কাদের সঙ্গে মিটিং করছেন। ঘরের কাছাকাছি আসতে সমীরের নাম শুনে আমি নিজেকে আড়াল করে দরজার পাশে লুকিয়ে পড়লাম। ভেতরে একটা অল্প বয়সী ছেলে ছিল, আর ছিলেন হুইল চেয়ারে বসা এক ভদ্র মহিলা। আমি ওনাদেরকে ঠিক চিনতে পারলাম না, কিন্তু কথায় কথায় একসময় ওই ভদ্র মহিলার মুখে স্পষ্ট শুনলাম, ওই সর্বনাশিনী চন্দ্রলেখা যতজনের প্রাণ নিয়েছে, অম্বরীশ দত্ত, সুধাংশু মজুমদার, সমীর রায়, সবার আত্মার শান্তি হবে, সবার আত্মার শান্তি হবে। বাবুর সঙ্গে চন্দ্রলেখার সম্পর্কের কথা আমি শুনেছিলাম। বাবুকে কয়েকবার সাবধান করেছিলাম যে বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন না দেখতে। বাবু আমার কথা কানে নেয়নি। আমি জানতাম দুজনে একসঙ্গে দিল্লি গিয়েছিল। সে রাতে ট্রেনের কামরায় দুজনে যে একসঙ্গে ছিল সেই খবর আমার কানে পৌঁছেছিল। কলা মন্দিরে ওই ভদ্র মহিলার কথাটা শুনে মাথাটা ঘুরে গেল স্যার। চন্দ্রলেখা শুধু যে আমার অমন সতেজ প্রাণবন্ত ছেলেটাকে আমার থেকে কেড়ে নিয়েছে তাই নয়, আমার স্ত্রীকেও শেষ করে ফেলেছে স্যার। আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, আমাদের পথে বসিয়েছে, ছাড়খাড় করে দিয়েছে আমাদের সুখের সংসার। সে জানেও না সে আমাদের কত বড় অনিষ্ট করেছে। কিন্তু আমি ঠিক করলাম তাকে তার পাপের চরম শাস্তি দেব। পুলিশে চাকরি করার সময় সনেব সমাজ বিরোধীদের পেছনে দৌড়েছি, তাই একটা 9mm পিস্তল জোগাড় করতে খুব অসুবিধে হলো না। একটা প্ল্যানও চোখে ফেললাম। বিশ্বাস করুন স্যার, সায়ন্তন বাবুকে অনেকদিন থেকে চিনি। ওনাকে ফাঁসাতে খুব খারাপ লাগছিল। আর সত্যি কথা বলতে কি, যে মানুষটা নিজের ছেলের চিতায় আগুন দিয়েছে তার পৃথিবীতে আর কোনো কিছুতেই ভয় করে না, মরতেও না। কিন্তু আমি চলে গেলে আমার স্ত্রীকে কে দেখবে? আমার মেয়েটাও যে পথে বসবে। এইসব ভেবে প্ল্যান মাফিক এগিয়ে গেলাম।
লক্ষ্যটা বরাবরই ভালো, কাজটা সহজেই সেরে ফেললাম। খুব হালকা লাগলো জানেন, মনে একটা নিষ্ঠুর আনন্দ। মনে হলো যেন ঘাড়ের ওপর থেকে একটা বোঝা নেমে গেল, বাবুর প্রতি আমার ঋণের বোঝা। কিন্তু শেষ রক্ষা হলো না, সবই আমার কপাল। চশমার কাজ মুছতে মুছতে অগস্ত্য বলল, প্রতাপবাবু, আপনার জন্য আমি সত্যি ভীষণ দুঃখিত, কিন্তু হত্যাকে তো আমি প্রশ্রয় দিতে পারি না। এরই মধ্যে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বিকাশ বলল, অগস্ত্য, দুটো পিস্তলই তৃতীয় ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে প্রতাপ রায়ের আঙুলের ছাপ মিলে গেছে, ঠিক যেমনটা তুমি বলেছিলে। 9mm পিস্তলটা দিয়ে চন্দ্রলেখা দেবীকে হত্যার পরে উনি এই পিস্তলটা সায়ন্তন বাবুর হাতে ধরিয়ে দেন, আর সায়ন্তন বাবুর হাতের পিস্তলকে প্রপসের পিস্তল ভেবে কেড়ে নিয়ে উনি রেখে আসেন গ্রিন রুমে সায়ন্তন বাবুর ব্যাগের ভেতরে। অগস্ত্য দাঁড়িয়ে উঠে প্রতাপ বাবুর দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকিয়ে ওনার কাঁধে হাত রাখলো। তারপরে বিকাশের দিকে তাকিয়ে সে বলল, ওনাকে নিয়ে যাও বিকাশ, বয়ানে সই করিয়ে নিও। আমাকে একটু বাড়ি যেতে হবে, বাবার শরীরটা ভালো নেই। জানলা দিয়ে বাইরে তাকালো অগস্ত্য। ভোর হচ্ছে, সামনে আরো একটা দিন। শহর জুড়ে অজস্র মানুষের হাসি কান্না, সুখ দুঃখ, দেনা পাওনার হিসেব। আর এই সব কিছুর আড়ালে আরো কিছু পাপ। অগস্ত্যর কোনো বিশ্রাম নেই। শুনছিলেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ক ঘোষাল।